আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা হিন্দিতে না করলেই নয় এবং যেটা দিয়ে শুরু না করলেই নয়, সেটা হচ্ছে সংজ্ঞা ইয়া নাউন ইয়া কি বাংলায় কি বলবো বিশেষ্য। তো আমরা এই যে চ্যাপ্টার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, লিঙ্গ, প্রত্যয়, উপসর্গ, বচন সব চ্যাপ্টার প্র্যাকটিস করব। কিন্তু কি বললাম যে মাঝে মাঝে আমি এই চ্যাপ্টার করালাম, হয়তো এরপরে বিশেষণ করাতেও পারি, না হলে হয়তো পত্রাচার শুরু করে দিতে পারি, বা প্রশাসনিক শব্দের সাথে জুড়ে শব্দগুলো কিন্তু আমি শুরু করতে পারি। কিন্তু আস্তে আস্তে আরো কিছু জন হয়তো আমাদের সাথে যুক্ত হবে, তো চাইবো দুটো দিন পরে করাই, এখনো অনেকটা টাইম রয়েছে। তাই যে চ্যাপ্টারগুলো খুব ইজি চ্যাপ্টার সেগুলো দু একটা করে দিই, তোমাদেরও পড়তে ভালো লাগবে এবং শিখতে ভালো লাগবে। গুড মর্নিং, সুপ্রভাত তোমাদের সকলকে। ফৌজি ব্যাচের যারা যারা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে, যারা এই ব্যাচে যুক্ত হয়েছে, তাদের সকলকে অভিনন্দন, সুস্বাগত, এবং আশা রাখবো খুব সুন্দরভাবে তোমরা ক্লাস করবে এবং আমরাও খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লাস করাতে পারবো। 2027কে টার্গেট রেখে আমরা এসএসসি জিডির জন্য যে স্পেশাল ব্যাচটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা আমাদের উপর ভরসা করেছো এবং তোমরা ভেবেছো যে আমরা হয়তো যে তৈরি বা যে সফলতা আনার জন্য যেমনভাবে প্রস্তুতি এই স্যারদের কাছে বা এই গাইডার যারা রয়েছেন তাদের কাছে আমরা পেতে পারি, তো তোমরা এই ব্যাচে যুক্ত হয়েছো। আজকে আমরা শুরু করব হিন্দির ক্লাস, যেটি 2027কে টার্গেট রেখেছি। তবে একটা জিনিস বলে দিই, আমরা তো বিভিন্ন সমস্যা বা বিভিন্ন যে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় তার থেকে আমরা অনেক শিক্ষা নিই। তো শিক্ষা নিয়ে আমার যেটা ধারণা বা আমি যেটা আইডিয়া করেছি যে তোমাদের হিন্দির যে সিলেবাস, সেই সিলেবাসে কিছু পরিবর্তন আনা দরকার। কারণ শুধুমাত্র কিছু জিনিস প্রতি বছর একই রকম ভাবে যে আসবে বা আসতে হবে বা এইরকম আসে এই দেখে গেলাম, তার উপর ডিপেন্ড করে গেলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। হ্যাঁ, সিলেবাসকে তো ফলো করতে হবে, কিন্তু তার বহির্ভূত যদি মনে হয় যে না এটা অ্যাড করে দিতে পারে, তাহলে কিন্তু সেগুলো আমাদের দেখে যেতে হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে তখন দেখলে যে অনেক চেঞ্জ এলো, পরিবর্তন এলো, কিন্তু আমাদের কাছে কিছু করার থাকবে না। যেমন এবছর আমরা প্রশাসনিক শব্দ যেগুলো পুলিশ এবং কোর্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল, তারপরে পত্রাচার ছিল এবং উপসর্গ ছিল, ঠিক আছে, এই যে অব্যয়, বিভিন্ন রকমের যে প্রশ্নগুলো আসছে ব্যাকরণ থেকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এগুলো আমরা স্বভাবতই কি করি, আমরা বাক্য শুদ্ধিটা ভালো করে পড়ি, আমরা অনুচ্ছেদ ভালো করে দেখি, আমরা মুখস্থ পাঠের 5টা পাঠ রয়েছে এগুলো দেখি, আর কিছু চ্যাপ্টার যেমন কাল আছে, বাচ্য আছে, বাক্য আছে, কারক আছে, সমাস আছে, এগুলো দেখে যাই, তাই না? তো যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাই আমরা আমাদের পড়ার ধরনটা একই রাখলেও কিছু সিলেবাসের যে পরিবর্তন ভাবছি যে এইগুলো করলেও ভালো হয়, তাই সবটা কভার করার জন্য আমি তোমাদের কাছে একটা সিলেবাস তুলে রেখেছি এবং তার একটা লিস্টও করেছি। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি পরপর ক্লাস করাবো। এবং শুধুমাত্র এই যে 16টা চ্যাপ্টার লিখেছি তা নয়, এর সাথে মুখস্থ পাঠ এবং অন্যান্য যেগুলো সেগুলোও রেডি করা আছে, ঠিক আছে? তো এর সাথে সাথে আরো ক্লাস বাড়বে, কারণ যে চ্যাপ্টার গুলো করবো তার প্র্যাকটিস ক্লাস হবে, যে চ্যাপ্টার গুলো করবো ধরো সংজ্ঞা বিশেষ্যর ক্লাস করব, তার অশুদ্ধি করব। তো ক্লাস সংখ্যা কিন্তু অনেক বড়, শুধুমাত্র এগুলো এক একটা ক্লাস নয়, যে সংজ্ঞার একটা ক্লাস, বিশেষণের একটা ক্লাস, তা নয়, ঠিক আছে? বেশ, তো সেই জন্য বলবো যে যা করাবো সেগুলো ভালো করে মন দিয়ে শিখবে, যেগুলো যা যা সমস্যা হচ্ছে অবশ্যই সেগুলো ক্লাসে কিন্তু তোমরা বলবে, ঠিক আছে? চলো প্রথমে আমি একটু আলোচনা করে নিই যে যে কি কি চ্যাপ্টারগুলো আমরা চেষ্টা করব শেখার এবং আজকে কি ক্লাস দিয়ে শুরু হবে, ঠিক আছে? প্রথমেই বলি যে দেখো তোমাদের কাছে যেগুলো হিন্দি সিলেবাসের আমাদের ফৌজি ব্যাচের মধ্যে যে 16টা চ্যাপ্টার শেখার জায়গা রয়েছে, মানে আমাদেরকে শিখতে হবে এবং সেই ব্যাকরণগুলো সেইগুলো কিন্তু এখানে আমি তোমাদের তুলে দিয়েছি। একটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা মিন্স কি? নাউন, তাই তো? সংজ্ঞা মিন্স কি? নাউন। বাংলায় আমরা কি বলবো? বাংলায় আমরা বলবো বিশেষ্য। বাংলায় আমরা কি বলবো? এটাকে বিশেষ্য বলবো, ঠিক আছে? তো বিশেষ্য আমাদের শিখতে হবে। তো বিশেষ্যর পরে আমরা কি আসবো? বিশেষণ আসবো, সর্বনাম আসবো, অব্যয়, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, কারক, সমাস, কাল, বাচ্য, বাক্য, তদ্ভব তৎসম, লিঙ্গ এবং বচন। এই 16টা চ্যাপ্টার কিন্তু আমরা খুব ভালো করে শিখবো এবং এগুলো
আমরা চেষ্টা করব এর সাথে রিলেটেড যেগুলো অশুদ্ধি আছে সেগুলো শেখা, এবং চেষ্টা করব যেগুলো এর সাথে প্র্যাকটিস সেট করা যায় সেগুলোও করা। এবং এর যে প্র্যাকটিস সেটগুলো ওয়ার্ডের আকারে তোমাদের অবশ্যই প্রিন্টে দেওয়া হবে, সঙ্গে এগুলোকে মিনি মক টেস্ট হিসেবেও দেওয়া হবে, যাতে তোমরা অনলাইনে মক হিসেবেও দিতে পারো। 20টা কোশ্চেন দিয়ে দিলাম, হয়তো সেগুলো তুমি একটা টাইম সেট করা থাকলো, সেগুলো তোমরা মক দিতে পারো। আর একটা বিষয় হচ্ছে, যে জিনিসটা আমরা পিপিটি বানাবো, যেমন করে পিপিটি এখানে রেডি করা থাকবে, সেই পিপিটিটাও কিন্তু তোমাদের দেওয়া হবে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ওয়ার্ড পিডিএফও পাবে, পিপিটি পিডিএফও পাবে, যাতে তোমরা ভালো করে পড়তে পারো। ঠিক আছে, বেশ। তাহলে এবার আমরা এই চ্যাপ্টারগুলোর সাথে আর কোন কোন জিনিসগুলো দেখবো সেগুলো একটু ভালো করে দেখে নিই। দেখো, এই যে সিলেবাসের মধ্যে মুখস্থ পাঠ এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদেরকেও দেখতে হবে ভালো করে। যেমন কি কি রয়েছে, পর্যায়বাচী শব্দ আছে, বিলোম শব্দ আছে, বর্তনী শুদ্ধি আছে, মহাবরে তথা লোকোক্তি আছে, অনেক শব্দ के लिए एक शब्द আছে মানে এক কথায় প্রকাশ আছে, বাক্য में सामान्य অশুদ্ধিয়া, अनुच्छेद में रिक्त स्थान की पूर्ति, অপঠিত গদ্যাংশ, যেটা এবার এই অনুচ্ছেদ যেটা দেওয়া থাকে সেই অনুচ্ছেদের গদ্যাংশ বাদ দিয়ে রিক্ত স্থান বাদ দিয়ে কি করেছে, অপঠিত গদ্যাংশ থেকে প্রশ্ন তুলে তুলে দিয়েছে, এটাও চেঞ্জ হয়েছে অনেকটা। তারপরে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পত্রাচার থেকে এসছে কোশ্চেন, আর কি এসছে, প্রশাসনিক শব্দ। অনেকের ক্ষেত্রে তো পুলিশ বিভাগ থেকে এবং ইংলিশ বাংলা টার্মের ওপরে যত প্রশ্ন এসছে বেশিরভাগই এখান থেকে, এবং এর জন্যই অনেকের পরীক্ষা কি হয়েছে, খারাপ হয়েছে, যে স্যার ভালো পরীক্ষা দিতে পারিনি, কারণ এই টাইপের জিনিসগুলো আমরা অতটা অবগত নেই এবং এগুলো শেখাও হয়নি। তো সেই কারণে আমরা পত্রাচার এবং প্রশাসনিক এই শব্দগুলো নিয়ে আলোচনা করব, এবং এগুলো আমরা দু একটা নর্মালি ব্যাকরণ ক্লাসের পর থেকে শুরু করব, বেশি দেরি করব না, কারণ যেহেতু একটু আনকমন চ্যাপ্টার, তাই শিখতে সময় লাগবে এবং সেগুলোকে আত্মস্থ করতে টাইম লাগবে। তাই যত তাড়াতাড়ি ওই চ্যাপ্টারগুলো আগে করানো যায় সেটাই আমি চেষ্টা করব। ঠিক আছে, যে এখন থেকে যদি শুরু করি তাহলে পরীক্ষার আগে পর্যন্ত আমাদের কাছে এটা জলভাত হয়ে যাবে। ঠিক আছে, তো বাকি চ্যাপ্টারগুলো তো আমরা কম বেশি দেখেছি, এখন আমাদের এই দুটোকে আত্মস্থ করতে গেলে এগুলোকে আগে নিতে হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে সাবজেক্টটা, যে বিষয়টা আমাকে বেশি কষ্ট দিচ্ছে, আমি সেই বিষয়টার উপর প্রথমে ঝাঁপিয়ে পড়বো। আমি ম্যাথ ভালো পারি বলে ম্যাথটা সারাদিন প্র্যাকটিস করবো তা হয় না। তুমি যে সাবজেক্টটা দুর্বল সেই সাবজেক্টটা বেশি টাইম দেওয়ার তোমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ একদমই তাই। অনেকে 7টা 8টা 9টা 10টা এরকম ভাবে এত প্রশ্ন পুলিশ বিভাগ থেকে এবং প্রশাসনিক থেকে দিয়েছে, এবং সব ক্ষেত্রে সব টার্মগুলো অনেকে না জানা থাকলে তো ক্লাস তো মানে তাদের পরীক্ষা তো খুব খারাপ হবেই, এবং সেটাই স্বাভাবিকভাবে হয়েছে। ঠিক আছে, তো সেটা চেষ্টা করা হবে, যত শব্দ আছে, যত রকমের ইংলিশ বাংলা, ইংলিশ হিন্দি, হিন্দি ইংলিশ এবং পত্রাচার সমস্তটাই। এবং পত্রাচার শুধুমাত্র আমি প্র্যাকটিস ক্লাসে যেমন শুধুমাত্র প্রশ্ন উত্তর করেছি সেটা নয়, এবার পত্রাচার বিষয়টাকে আরো ক্লিয়ার করব, যে কিভাবে কিভাবে কোথায় হেডিং দিতে হয়, কোথায় দিনাঙ্ক লাগে, কোথায় পাতা লাগে, প্রেষিত কা পাতা, প্রেরক কা পাতা, ঠিক আছে, কোথায় সাবজেক্ট লাগে, পাঠাতে কোন চিঠিকে কি চিঠি বলে, ফর্মাল ইনফর্মাল চিঠি, সমস্ত কিছু একদম খুঁটে 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 আলোচনা করা হবে। এবং এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যে যাতে এইটা যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের মাথায় থাকে এবং তোমরা প্র্যাকটিস করে এখান থেকে উত্তর বের করতে পারো। ঠিক আছে, বেশ। তাহলে এই সিলেবাস আমি 16টা চ্যাপ্টার যেগুলো শেখানোর চ্যাপ্টার ছিল সিলেবাসে বললাম, এবং মুখস্থ পাঠের জায়গায় যেগুলো রয়েছে সেগুলো এইগুলো কিন্তু তোমাদের করানো হবে এবং তার প্র্যাকটিস করা হবে, এবং তার মিনি মক টেস্ট এবং তার পিপিটি এবং পিডিএফ দুটোরই, পিপিটি পিডিএফ এবং ওয়ার্ড পিডিএফ সবটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, তোমরা নিয়ে সেগুলো পড়তেও পারবে। একটা ব্যাপার হচ্ছে, আমি পিপিটি পিডিএফটা দেওয়ার কথা এই কারণে বলছি যে যেভাবে এবছর পড়ানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন ভিজুয়ালটা ঠিকঠাক পাবো কোনো কিছু পড়ার ক্ষেত্রে, যেমন আমরা অনেক জিনিস উদাহরণ সহকারে পড়তে গেলে সেই পড়াটা আমাদের অনেক ভালো হয়, তেমনি আমরা যদি সেই পড়াটার মাঝে যদি কোনো ছবি চোখে দেখি, তাহলে আমাদের ব্রেনের মধ্যেও একটা আইডিয়া তৈরি হবে যে না, এই ছবিটা মনে কোথায় দেখেছি, যে এই জায়গাটায় এটা জাতিগত হবে, এটা ব্যক্তিগত হবে, এটা ভাববাচক হবে, এই বিষয়টাও কিন্তু মাথায় কাজ করবে। কারণ আমাদের এখন কিন্তু
চোখ অনেক কথা বলে, চোখ যা বলছে, তোমরা যেমন মোবাইল স্ক্রল করো, অনেক কিছু রিলস দেখো, ব্রেনে কিছু ভাবো, দেখবে চলে আসে, কারণ এখন এআই সিস্টেম হয়ে গেছে। তুমি যেটা ভাববে সেটাও চলে আসবে স্ক্রলে, আবার তুমি যেটা চোখের মধ্যে দেখছো সেটাও কিন্তু স্ক্রলে চলে আসছে। অর্থাৎ চোখ কিন্তু অনেক বেশি কিন্তু আগের থেকে অ্যাবজর্ব বেশি করছে। ঠিক আছে, বা প্রত্যাচার থেকে 7-8টা প্রশ্ন, প্রশাসনিক থেকেও 7-8টা প্রশ্ন, 10টা প্রশ্ন, তার মানে আমাদেরকে এই চ্যাপ্টারটাকে ভালো করে শিখে নিতে হবে। ঠিক আছে, একদম জলের মতো করে শিখবো, শেখার চেষ্টাও করব। আর প্রথম দিন আজকে যেহেতু অনেকে নতুন থাকবে, দুটো একটা নর্মাল চ্যাপ্টার গুলো যেগুলো শিখেছি এবং সহজ চ্যাপ্টার সেগুলো দু একটা শিখে নিই, তারপর আমি তোমাদের শুরু করে দেবো। কারণ ক্লাস তো প্রতিদিনই থাকছে আমার, তোমাদের হিন্দি ক্লাস থাকছে সোম বুধ শুক্র, আর রিজনিং আপাতত দুদিন মঙ্গল বৃহস্পতি, প্রতিদিনই তোমাদের ক্লাস থাকবে। ঠিক আছে, চলো প্রথম যে বিষয়টা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে হিন্দিটা একটু বিশেষ সমস্যা হয়, যে স্যার আমি হিন্দি জানি না, হিন্দি লিখতে পারি না, হিন্দি আমি পড়তে পারছি না। তাদেরকে শুধু একটা কথাই বলবো যে দেখো, এটা সম্পূর্ণ তোমার নিজের ওপরে, যেহেতু আমরা একটা নতুন ভাষা থেকে আরেকটা ভাষার বিষয়গুলোকে জানার চেষ্টা করছি, তাই তুমি যত নিজেকে টাইম দিয়ে এই শব্দের যে আমাদের বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোকে লিখবে, তত তাড়াতাড়ি কিন্তু তুমি আত্মস্থ করতে পারবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে একদম দুর্বল, যে ফার্স্ট টাইম লিখতে গিয়ে যুক্তাক্ষর নিয়ে সমস্যা হচ্ছে, পড়তে গিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য আমি একটা এক্সট্রা স্পেশাল ক্লাস শুধু হিন্দির নিউ কামারদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এবং সেটা এক্সট্রা টাইমে তোমাদেরকে করিয়ে দেবো। তো যাদের এই সমস্যা থাকবে তারা অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে এই সমস্যা রয়েছে, তাহলে আমি কিন্তু এই ক্লাসটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু তবুও বলি, শুধুমাত্র এটা তুমি তোমার দেখো, প্রথম থেকে যারা শিখেছে, যারা শিখে রয়েছে বা যারা শিখতে চাইছে, প্রত্যেকেই জানে যে আমরা প্রথম থেকেই এগুলোকে অ আ ক খ যেগুলো রয়েছে হিন্দি, সেগুলো খাতায়, সাদা খাতায় লিখবো, এবং একবার দুবার নয়, মিনিমাম যতবার তোমার মনে হচ্ছে যে না আমি মনে করতে পারছি না, ছোটি কি হয়, বাড়ি কি হয়, খ কেমন, ঘ কেমন, থ কেমন, ততবার আমি কিন্তু খাতায় লিখবো, সেটা 10-12 পাতা হোক কি 20-25 পাতা হোক। তারপর আমি আস্তে আস্তে যুক্তাক্ষরে যাব, এবং এগুলো, এই বর্ণগুলো এবং যুক্তাক্ষর বর্ণ নিয়ে আস্তে আস্তে পড়ার চেষ্টা করব, সেগুলোকে বাংলা করার চেষ্টা করব। সব চেষ্টাটাই তোমাকে রাখতে হবে। আমি তো এগুলো লিখে দেব, বুঝিয়ে দেব, যুক্তাক্ষর চিনিয়ে দেব, শব্দ যেগুলো উচ্চারণ সেগুলোও বলে দেবো, সবই ঠিক আছে, বাংলার মাধ্যমেই পড়াবো। কিন্তু তুমি যদি পড়তে গিয়ে তোমার সমস্যা হয়ে যায়, সেই সমস্যাটার জন্য তোমাকে রীতিমতো লিখতে হবে সেই নর্মাল বর্ণগুলো এবং যুক্তাক্ষরগুলো। ঠিক আছে, তো যারা একদম নতুন তারা এই চেষ্টাটা করবে, আর যদি সমস্যা হয় যেটা বললাম কমেন্ট করবে, তাহলে তোমাদেরকে সেগুলো আমি বুঝিয়ে দেবো একটা স্পেশাল ক্লাস দিয়ে। ঠিক আছে, চলো আজকে আমরা প্রথম যে ক্লাসটা করব, সেই ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা হিন্দিতে না করলেই নয় এবং যেটা দিয়ে শুরু না করলেই নয়, সেটা হচ্ছে সংজ্ঞা ইয়া নাউন, ইয়া কি বাংলায় কি বলবো, বিশেষ্য। তো আমরা এই যে চ্যাপ্টার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, লিঙ্গ, প্রত্যয়, উপসর্গ, বচন, সব চ্যাপ্টার প্র্যাকটিস করব। কিন্তু কি বললাম যে মাঝে মাঝে আমি এই চ্যাপ্টার করালাম, হয়তো এরপরে বিশেষণ করাতেও পারি, না হলে হয়তো পত্রাচার শুরু করে দিতে পারি, বা প্রশাসনিক শব্দের সাথে জুড়ে শব্দগুলো কিন্তু আমি শুরু করতে পারি। কিন্তু আস্তে আস্তে আরো কিছু জন হয়তো আমাদের সাথে যুক্ত হবে, তো চাইবো দুটো দিন পরে করাই, এখনো অনেকটা টাইম রয়েছে। তাই যে চ্যাপ্টারগুলো খুব ইজি চ্যাপ্টার সেগুলো দু একটা করে দিই, তোমাদেরও পড়তে ভালো লাগবে এবং শিখতে ভালো লাগবে। ঠিক আছে, বেশ। তো প্রতিদিন ক্লাস থাকছে আমার, 5 দিনই থাকছে পরপর ক্লাস। তা আমরা সংজ্ঞা, নাউন এবং বিশেষ্য বিষয়টা আজকে খুব সুন্দরভাবে বুঝবো, এবং এমন ভাবে বুঝবো যেগুলো থেকে আমার কোনো রকম ডাউট থাকবে না। সবাইকে বলবো ক্লাস যখন করবে খুব মনটা রাখবে, এবং যেগুলো নিয়ে তোমার প্রশ্ন থাকবে তুমি অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবে, আমি কিন্তু তার রিপ্লাই দেব। ঠিক আছে, বেশ, চলো তাহলে প্রথমে বলি সংজ্ঞা, নাউন এবং বিশেষ্য বিষয়টা কি। এক কথায় বলতে গেলে, যে যদি আমি নাউন বলি, নাউনকে বাংলায় বলবো শুধুমাত্র নাম। নাম মতলব কি, নাম মানে তুমি তো জানো, তোমার নাম অর্ণব, তোমার নাম লিপিকা, আমার নাম কৌশিক, আমার নাম এই, আমার নাম ওই, আমার নাম ইন্দ্রজিৎ। এই যে নাম, এই নাম থেকেই নাউন, অর্থাৎ নাম মানে হচ্ছে পরিচয়। যদি আমি কারো পরিচিতি জানতে চাই, আমি যদি তার বিশেষ কিছু জিনিস জানতে চাই, তাহলে সেই বিষয়টা থেকে যেটা উঠে আসে সেটাকে আমরা বিশেষ্য বলি। অর্থাৎ বিশেষ্যকে বলতে পারো কোনো একটা বাক্যের কর্তাও বলতে পারো।
আমরা যেমন বলি যে কোন একটা জিনিস যে বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে উদ্দেশ্য বলা হয়, আর যা বলা হয়েছে তাকে বলা হয় বিধেয়। তো যার সম্পর্কে বলা হবে, কার সম্পর্কে বলা হবে, কোন ব্যক্তি সম্পর্কে বলা হবে, কোন জাতির সম্পর্কে বলা হবে, যে বিষয়টা জানতে পারবো তাকেই আমরা কি বলবো? নাউন বা বিশেষ্য বলবো। এবার এর কিছু বিভাগ রয়েছে, এর কিছু ভাগ রয়েছে, এবং এই বিষয়টা যদি আমরা ভালো করে জেনে নিই যে বিশেষ্য কিভাবে চিনবো, জাতিবাচক চিনবো, ভাববাচক কি করে চিনবো, তাহলে আমরা কিন্তু যে কোনো এমসিকিউ কোশ্চেন কিন্তু ঝটাপট উত্তর করে দিতে পারবো। এবং এর থেকে কিন্তু তোমার কি আসবে? অশুদ্ধিও আমাদের কিন্তু শিখতে হবে। তো অশুদ্ধিও শিখতে গেলে কিন্তু এই যে চ্যাপ্টারটার বিশেষ যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা আসবো শব্দ के दो रूप होता है, মানে শব্দের দুটো রূপ। শব্দের কটা রূপ? দুটো রূপ। এক নম্বর কি? বিকারী শব্দ, আর দু নম্বর কি? অবিকারী শব্দ। বিকারী শব্দ মানে হচ্ছে পরিবর্তনশীল, যেসব শব্দকে আমি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, মানে পরিবর্তন করতে পারি মানে হচ্ছে বয়স্ক থেকে বয়স্কতা, ঠিক আছে, মোটা থেকে মোটাপান, অর্থাৎ ব্যক্তি থেকে জাতিতে করা, গান্ধী থেকে গান্ধীপান পরিবর্তন করতে পারি। অর্থাৎ তার বিশেষ্য বিশেষণ লিঙ্গ বচনের পরিবর্তন হয়। তো এই পরিবর্তন করার যে কথাটা বাংলায় আমরা বলি পরিবর্তনশীল শব্দ, তাকে আমরা কি বলবো হিন্দিতে? বিকারী শব্দ। আর যেগুলো পরিবর্তন করা যাবে না সেগুলোকে আমরা কি বলবো? অবিকারী শব্দ। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটুখানি সংজ্ঞাটা পড়ে নিই। जिन शब्दों का लिंग वचन कारक आदि के कारण रूप परिवर्तन, अर्थात से शब्देर रूपेर परिवर्तन होता है, उन्हें विकारी शब्द कहते हैं। और जिन शब्दों में लिंग वचन तथा कारक के कारण कोई परिवर्तन ना हो उन्हें अविकारी शब्द कहते हैं। তাহলে এটা একদম ক্লিয়ার যে যে শব্দের পরিবর্তন হবে সেই শব্দটাকে পরিবর্তন করতে পারবো কিভাবে? লিঙ্গতে পরিবর্তন হবে, বচনে পরিবর্তন হবে, কারকে পরিবর্তন হবে, তাদের আমরা বলবো বিকারী শব্দ। আর যেগুলোর পরিবর্তন হবে না লিঙ্গ বচন কারক, তাদের আমরা বলবো অবিকারী শব্দ। তো এই যে শব্দগুলো চেঞ্জ হচ্ছে, কাদের কাদের চেঞ্জ হবে? সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, তাদের চেঞ্জ হবে, তাই না? তাহলে এখানে আমরা সংজ্ঞা শব্দ কি কি? সংজ্ঞা বললাম যে কোনো নাম বা কোনো পরিচয়, অর্থাৎ কোনো একটা সমষ্টি, কোনো একটা সমূহ, কোনো একটা দ্রব্য যদি পরিচিতি বোঝায় তাকে আমরা বলবো কি? সংজ্ঞা यानी বিশেষ্য। তাকে আমরা কি বলবো? সংজ্ঞা यानी বিশেষ্য। তো এখানে ভালো করে খেয়াল করো, লড়কা, লড়কে, লড়কিয়া এগুলো হচ্ছে কি বিশেষ্যের একটা উদাহরণ। সর্বনাম কাকে বলে? ছোট করে বলি, নামের পরিবর্তে যে বসে তাকে আমরা সর্বনাম বলি। রাম খুব ভালো ছেলে, আমি তারপরে লিখবো রাম প্রতিদিন স্কুলে যায়, রাম খুব ভালো খেলে, রাম স্যারের কথা শোনে, রাম পরীক্ষায় ভালো পরীক্ষা। এই বারবার রাম শুনতে 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 কানটা কেমন একটা বিরক্ত বোধ করছে। একই কথা বারবার বললে যেমন আমাদের মাইন্ডের মধ্যে একটা বিরক্তি চলে আসে, সেই রকমই তো রামের বদলে আমি যদি তখন সে লিখি যে সে খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে কিন্তু আমাদের সেটা কি হবে? সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যে বসে তাকে বলে সর্বনাম। অর্থাৎ আমি তখন কি বলবো? যে উস্কা पढ़ना सबको अच्छा लगता है, उसकी गाने सबको अच्छी लगती है, এই যে বিষয়গুলো এগুলোকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। ক্রিয়া কি? ক্রিয়া মানে কাজ, তোমরা জানো, যেটাকে আমরা কি বলবো? ভার্ব বলবো, তাই না? কাজ চলছে। पढ़ता है, पढ़ती है, पढ़ते हैं तथा पढ़ती आदि এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ক্রিয়া শব্দ। আর বিশেষণ কি? বিশেষণ সোজা সবটায় কথা হচ্ছে বিশেষণ হচ্ছে কি? গুণ। বিশেষণ কি বললাম? গুণ হচ্ছে মেনলি বিশেষণ, শুধু গুণটাই। এবার এর মধ্যে কি ভাগ নেই? হ্যাঁ ভাগ আছে, অনেক রকম ভাগ আছে। তো সেই জন্য সংখ্যারও বিশেষণ আছে, ঠিক আছে, নির্দেশক বিশেষণ আছে। তো সেই জন্য শুধু গুণটা খেয়াল রাখবো যে মেনলি যদি কোনো বিশেষ্য বা বিশেষণের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলোকে বোঝায় তখন আমরা তাদেরকে কি বলি? তাদেরকে আমরা বিশেষণ বলি। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে ক্লাস করব এবং সংজ্ঞা যে শব্দটা আছে সেগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নেব। ঠিক আছে, প্রথমে আমরা যেটা জানবো যে সংজ্ঞা কি, অর্থাৎ নাউন কি বা বিশেষ্য কি, তাই তো? এবার দেখো যে বিশেষ্য আমি ছোট্ট এক কথায় যেটা বললাম যে
কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, দ্রব্য এই বিষয়গুলোকে যদি বিভিন্নভাবে আমরা তার পরিচিতি আনতে চাই তাহলে তাকে আমরা বিশেষ্য বলবো। বিভিন্নভাবে বলতে কখন একটি নির্দিষ্ট নাম বোঝাবে, কখন একটি সমূহকে বোঝাবে, কখন একটি সমগ্র জাতিকে বোঝাবে, তখন আমরা তাকে কি বলবো, যে তাকে বিশেষ্য বলবো। संज्ञा यानी नाउन किसी भी व्यक्ति, वस्तु, स्थान, प्राणी या भाव, भाव माने হচ্ছে অনুভব, फीलिंग्स, এই বিষয়কে हम क्या कहते हैं, नाम को कहते हैं, भाव के नाम को कहते हैं। तो मैंने नाउन बोले इधर के सरल शब्दों में कहे तो इस में जिस भी चीज का कोई नाम है वो संज्ञा है। সরল শব্দে যদি আমি বলি যে এই সংসারে যে কোনো জিনিসের যদি একটি নাম থাকে তাহলে সেটি নাউন, মানে চাল, গম, আটা, রাম, শ্যাম, যদু, মধু, সবার ক্ষেত্রে একটা কি রয়েছে কমন জিনিস, সেটা হচ্ছে নাম। নাম পরিচিতি, তাই তো। তো নাম ছাড়া তো আমি কাউকে আলাদা করতে পারবো না, আলাদা করার জন্য একমাত্র নামটাই প্রয়োজন আমার, তো তাকে আমরা কি বলবো, संज्ञा বলবো। ये किसी भी भाषा की शब्दावली का मुख्य आधार है, অর্থাৎ যে কোনো ভাষার, হিন্দি হোক, ইংলিশ হোক, বাংলা হোক, তার মুখ্য আধার, আধার মানে হচ্ছে পাত্র, অর্থাৎ যে বিষয়টার উপর ডিপেন্ড করে বা যে পাত্রের উপর ডিপেন্ড করে সমগ্র জিনিসটা কিন্তু নির্ভর করে রয়েছে, সেটাকে আধার বলে। তো সেই মুখ্য আধারই কি, এর নাম বা নাউন। কারণ ইংলিশেও নাউনের ইম্পর্টেন্ট বেশি, বাংলাতে বিশেষ্যর ইম্পর্টেন্ট বেশি, হিন্দিতে সংজ্ঞার ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি। কি বলেছে দেখো, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো প্রাণী, কোনো ভাব। বুঝতেই পারছো যে একটা ব্যক্তি রয়েছে, একটা বস্তু রয়েছে, এই বস্তুটা, একটা স্থান রয়েছে তারও নাম আছে, একটা প্রাণী রয়েছে তারও নাম আছে, একটা ভাব রয়েছে যেটা অনুভব করার রয়েছে, তো সেটারও একটা নাম আছে, এবং কিরকম ভাবে সেটাও আমরা কিভাবে অনুভূতিটা আনবো এবং সেটাকে কিভাবে চেঞ্জ করব সেটা কিন্তু আমরা ভালো করে বুঝবো। संज्ञा के प्रकार, पारंपरिक और आधुनिक व्याकरण के आधार पर संज्ञा के मुख्य रूप 5 भेद है। कितने भेद है, 5 भेद। আবার দেখো, এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক, ভালো করে বুঝবে। ব্যক্তি, ব্যক্তি মিন্স হচ্ছে একদম আইডেন্টিফাই করতে পারবো যে এই ব্যক্তিটা এই বইটা এটা রামায়ণ, এটা গীতা, এটা কোরআন, এটা বাইবেল, এই যে বইগুলোর একটা একটা করে নাম আছে, এইটাকে আমরা কিসে তুলবো, ব্যক্তিতে। ক্লিয়ার? যখন আমরা শুধুমাত্র বই বলবো, শুধুমাত্র কোনো বই বলে দেবো, তখন কিন্তু সে চলে যাবে জাতিতে। অর্থাৎ জাতি যখন থাকবে, তুমি ধরে নেবে একটা সম্প্রদায়কে বলবে, একটা সম্প্রদায় বা একটা সমূহকে বলবে, কিন্তু সেখানে দ্রব্যবাচকের মতো বা কোনো সমষ্টিগত মতো নয়, একটা জাতিকে টোটালকে তুলে ধরার জন্য আমি সমূহ কথাটা ইউজ করলাম। নর্মালি সমূহ কথাটা কিন্তু একটা সমষ্টিবাচকের মতো, যে অনেক কিছু সমূহ মিলে এটা তৈরি হয়। যেমন অনেক কিছু সমূহ দিয়ে সৈনিক হয়, ভিড় হয়, ক্লাস কক্ষ হয়, শ্রেণীকক্ষ হয়, সেইগুলো আলাদা জিনিস। এখানে জাতি বলতে বোঝাচ্ছে, যদি হিন্দু বলি তাহলে হিন্দু জাতি, যদি মুসলিম বলি মুসলিম জাতি, যদি বলি গরু তাহলে গরুর সমস্তটা জাতি। অর্থাৎ গরু যদি নাম চলে আসে, যেটা জার্সি গরু, এটি দেশি গরু নির্দিষ্টকরণ করছে, তখন সেটা চলে আসবে ব্যক্তিবাচকে। তাহলে আমরা যে 5টা भाग পড়লাম, যে पारंपरिक और आधुनिक व्याकरण के कारण कितने भेद है, 5 भेद है। ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক, समूहवाचक और द्रव्यवाचक। তাহলে আমাদের কাছে যদি নরমালি কোনো একদম কোশ্চেন আসে যে संज्ञा के कितने भेद है, संज्ञा के 5 भेद है, তাহলে এটা আমরা কোশ্চেন একটা পেলাম, संज्ञा के कितने भेद है, 5 भेद है। প্রথমেই যেটা আসবো 1 নম্বর যে ভাগ, সেটা হচ্ছে ব্যক্তিবাচক, यानी প্রপার নাউন, অর্থাৎ প্রপারলি বা নির্দিষ্টকরণ করতে পারবো যে বিশেষ্যটা, তাকে আমরা বলবো ব্যক্তিবাচক विशेष्य व व्यक्तिवाचक संज्ञा। परिभाषा यानी संज्ञा की, जो शब्द किसी विशेष व्यक्ति, स्थान या वस्तु को बोध कराते हैं वे व्यक्तिवाचक संज्ञा कहलाता है। विशेष व्यक्ति, विशेष स्थान, विशेष वस्तु তার নির্দিষ্টকরণ প্রপারলি বলবে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা ব্যক্তিবাচক বিশেষ্য বা সংজ্ঞা বলবো। যেমন ব্যক্তি কি, মহাত্মা গান্ধী একজন বিশেষ ব্যক্তি, শুধুমাত্র তাকেই নির্দেশ করছে,
সচিন তেন্ডুলকর একজন বিশেষ ব্যক্তি, তাকেই নির্দেশ করছে, তাহলে এই দুজন আমাদের কি হয়ে যাবেন? ব্যক্তিবাচক সংজ্ঞা। এরপরে কি? বিশেষ স্থান। যদি স্থান দিল্লি বলে একটি বিশেষ স্থান, যদি কলকাতা বলে বিশেষ স্থান, যদি প্যারিস বলে বিশেষ স্থান। তাই স্থানগুলো এই যে নামকরণ করা হয়েছে, তাই এটিও হবে ব্যক্তিবাচক। ক্লিয়ার? এরপরে যদি কোনো বস্তু, বস্তু বলতে যে বই একটি বস্তুর মধ্যে পড়ে, তাহলে সেটা পুস্তক। রামায়ণ একটি বিশেষ পুস্তক, গীতা একটি বিশেষ পুস্তক, তাহলে এই বস্তুটাকেও আমরা কিসের মধ্যে ফেলবো? আমরা ব্যক্তিবাচক করব। সোজা সরল কথায় একদম মাথায় ঢুকিয়ে নাও যে যার নাম আছে তার ব্যক্তিবাচক। কি বলবো? তাকে আমরা ব্যক্তিবাচক। যার শুধু নাম আছে, নাম করে তাকে তুমি আলাদা করতে পারো 5 জন ভিড়ের মধ্যে থেকে। আমার একটি নাম রয়েছে ইন্দ্রজিৎ, আমি অন্যদের থেকে এই নামের জন্য আলাদা, তাই আমি হচ্ছি ব্যক্তিবাচক সংজ্ঞা। ক্লিয়ার? 2 নম্বর পড়বো যেটা, সেটা হচ্ছে জাতি। এখন দেখো, জাতি তো আমরা জানি, তো সবাই তো বলি যে এটা হিন্দু জাতি, এটা মুসলিম জাতি, এটা খ্রিস্টান জাতি। তাহলে জাতি বলতে কি কোন একটা নির্দিষ্ট লোককে বোঝাচ্ছে? না, সেই সমগ্র সম্প্রদায়ের সমস্ত মানুষকে বোঝাচ্ছে। তা সমস্ত, সমূহ বা সমস্ত বলতে সবাইকে মিলে যে জিনিসটা তৈরি হবে তাকে আমরা কি বলবো? জাতি বলবো, যাকে বলবো আমরা কমন নাউন। তাই এখানে বলেছে संज्ञा की परिभाषा क्या है? जो शब्द किसी एक ही जाति, वर्ग या समूह के सभी प्राणियों, स्थानों या वस्तुओं का बोध कराता है उन्हें जातिवाचक संज्ञा कहते हैं। তার মানে যে শব্দটা একটি জাতি, একটি বর্গ, একটি সমূহ, প্রাণী, স্থান, বস্তুর আমাদের জ্ঞান করায়, বোধ করায়, তাকে আমরা জাতি বলবো। যেমন এখানে যদি বলি লড়কা, তাহলে এখানে সমগ্র আমাদের যে জাতি রয়েছে ছেলেদের, তাদেরকে বোঝাচ্ছে। এখানে যদি বলে লড়কি, তাহলে এখানে সমস্ত যে আমাদের মেয়েদের জাতি রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদের বোঝাচ্ছে। যদি এখানে নদী বলি, পৃথিবীতে যত ধরনের নদী আছে সবাইকে মিলে বোঝাচ্ছে। যদি পাহাড় বলি, যত পাহাড় আছে আমি তাদেরকে কি বলবো? জাতি। যদি এখানে লিখে দিই যে আরাবল্লী পর্বত বা অযোধ্যা পাহাড়, তাহলে কিন্তু একটা নামকরণ তৈরি হবে। যখনই নাম চলে আসবে তখন চলে আসবে প্রপারে, অর্থাৎ তখন চলে আসবে আমার ব্যক্তিবাচকে। কিসে চলে আসবে? ব্যক্তি। দেখো এখানে পুস্তক বোঝাচ্ছে, কোনো কি নির্দিষ্ট নাম আছে বইটির? নেই, তাহলে কাকে বোঝাবে? বোঝাবে জাতিকে। এখানে গায়, গরুর কথা বলছে, এখানে কি গরুটার কোনো নাম আছে যে এটি জার্সি গরু, না দেশি গরু, না বিদেশি গরু, না জার্মানি গরু? সেসব কিছু বলা নেই, তাহলে কিসে চলে যাবে? জাতিতে। এখানে যেমন শহর বলা আছে, তার নাম কি কলকাতা, দিল্লি, নাগপুর, বেনারস বলা আছে? নেই, শুধুমাত্র কি বলা আছে? শহর। অর্থাৎ এই শহর সমস্ত শহরকে নির্দিষ্ট করে প্রতিনিধিত্ব করছে। এটা বলতে পারি যে সবার জন্য যে এগিয়ে আসবে সে হচ্ছে জাতি। সমস্ত পুরুষদের জন্য এসেছে, ছেলেদের জন্য লড়কা, মেয়েদের জন্য লড়কি, সমস্ত নদীর জন্য এই নদী চলে এলো, মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, সমস্ত কিছুর জন্য কি চলে এলো? নদী। তাহলে যখন সমগ্র যাদের যাদের নাম আছে, যাদের যাদের নাম আছে, সেই নামগুলোকে যারা চিহ্নিত করে লোকের সামনে তুলে দিচ্ছে, তুলে ধরছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা জাতি বলবো। ঠিক আছে? সমস্ত গ্রন্থগুলোকে পুস্তক তুলছে যাদের যাদের নাম আছে। ঠিক আছে? তাহলে নাম থাকলে, একটা নির্দিষ্ট নাম থাকলে ব্যক্তি, এবং সমগ্র নামগুলোকে যে বয়ে নিয়ে বেড়াচ্ছে, সবার পরিচিতি যে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে আমরা বলবো জাতি। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। দেখো 3 নম্বরে আসবো ভাববাচক সংজ্ঞা, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে বিষয়টা আমরা শুধুমাত্র অনুভব করতে পারবো, ফিল করতে পারবো, তাকে বলবে ভাব। তোর তো খুব ভাব হয়েছে ভাই, এরকম অনেকে বলে না? কেন ভাব হয়েছে? না সে একটু রাগ, অভিমান দেখাচ্ছে, গুসা দেখাচ্ছে, বা তার একটা অহংকার হয়েছে, সেটা দেখাচ্ছে। তা এই যে মনের ভেতর থেকে যে জিনিসটা, ফিলিংসটাকে আনছে, দেখাচ্ছে, রাগ, ভালোবাসা, অভিমান, ঘৃণা, প্রেম, এই বিষয়গুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো? সংজ্ঞাই ফেলবো। কিন্তু সেগুলো কি সংজ্ঞা ফেলবো? সেগুলোকে এগুলো বলবো ভাববাচক সংজ্ঞা। তো এই যে বলেছে এর সংজ্ঞা কি, যে जो शब्द किसी व्यक्ति या वस्तु के गुण, दोष, भाव, स्वभाव, अवस्था या दशा को बोध कराता है उन्हें भाववाचक संज्ञा कहते हैं। इन्हें केवल महसूस किया जा सकता है, এটাকে শুধুমাত্র তুমি অনুভব করতে পারবে, তুমি চোখে দেখতে পারবে না, এবং
কি করতে পারবে না? ছুয়া নেই যা সাকতা, তুমি ছুঁয়েও বুঝতে পারবে না। আচ্ছা বলো, আমার যদি মনে কষ্ট হয়, তুমি কি আমার মনের কষ্টটা ছুঁয়ে দেখতে পারবে? হয়তো তোমাকে বললে তুমি একটা তার কিছুটা হলো স্বাভাবিকভাবে অনুভব করতে পারবে, কিন্তু তুমি কিন্তু তাকে ছুতে পারবে না। সেই জন্য বলছে তুম महसूस कर सकते हो कि मेरे दिल में थोड़ा सा दर्द है, लेकिन तुम उसे छू नहीं सकते। তুমি তাকে ছুতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য তোমায় খেয়াল রাখতে হবে যে যেগুলো দোষ গুণ অবস্থা থাকে মানুষের, সেগুলোকে আমরা ছুতে পারি না, অনুভব করতে পারি যে ওর খুব কষ্ট, ও এবার পরীক্ষাটা খারাপ দিয়েছে, ওর মনে খুব কষ্ট, ও খুব পড়াশোনাটা খুব ভালো করেছে বা ও ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছে, ওর মনে খুব আনন্দ। এটা শুধুমাত্র আমি অনুভব করতে পারবো, কিন্তু আমি সেটা ছুঁয়ে দেখতে পারবো না। এখানে দেখো সেই জিনিসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এই বুড়ো লোকটাকে আমি চোখে দেখতে পারি, এই বুড়ো লোকটাকে আমি ছুতে পারবো, কিন্তু এই বুড়ো লোকটার মধ্যে যে বার্ধক্য আছে, বয়স্কতা রয়েছে, সেটাকে আমি অনুভব করা ছাড়া কিছু করতে পারবো? আমি কি একে ছুঁয়ে দেখতে পারবো? এর বুড়াপাটাকে, এর বার্ধক্যটাকে, এর বয়স্কটাকে থেকে আমি দেখতে পারবো? এনার মনের কোনো কষ্টটাকেও কি আমি দেখতে পারবো? আমি শুধুমাত্র অনুভব করতে পারবো। তো সেই জন্য এই যে ইয়েগুলো দিয়েছে উদাহরণ, বুড়াপা, মিঠাস। এখন মিঠাস মানে কিন্তু মিষ্টির কথা বলছি না, মিষ্টি যদি বলা হয় তাহলে কিন্তু জাতিবাচক, মিষ্টির নাম থাকলে কি চলে আসবে? ব্যক্তিবাচক। কিন্তু মিঠাস মানে এর মধ্যে যে মিষ্টতা রয়েছে, যে মিষ্টতাটা আমার জীব অনুভব করছে, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো ভাববাচক। তোমার জীব অনুভব করছে, ঠিক আছে? এবার তুমি বলবে স্যার মিষ্টিটাকে তো আমি ছুঁয়ে দেখলাম না। ছুঁয়ে দেখার কথাটা হচ্ছে মিষ্টিটাকে ছোঁয়া যাবে, কিন্তু ওর মিষ্টতা তাকে ছোঁয়া যাবে না, ওর যে অনুভবটা সেটা ছোঁয়া যাবে না, ঠিক আছে? সুন্দরতা, কেউ ধরো সুন্দর দেখতে, তার সুন্দরতাকে তাকে তুমি তো চোখ দিয়ে মুগ্ধ হয়ে দেখবে, চোখ দিয়ে অনুভব করবে, তার সুন্দরতাকে ছুবে কি করে? তুমি তো মেয়েটাকে ছুতে পারো, এই ছেলেটাকে ছুতে পারো, একে ছুঁয়ে দেখতে পারো, টাচ করে চিমটি কেটে দেখতে পারো, কিন্তু তুমি কি এর সুন্দরতাটাকে ছুতে পারবে না? সুন্দরতা দেখা হয়, সৌন্দর্য কি হয়? দেখা হয়, অনুভব করা হয়। তো সেই জন্য এখানে তারপরে কি দিয়েছে? বাচপন। এখন বাচপন মানে হচ্ছে তার একটা ছেলে মানুষই। বাচপন যেটা, সেটা হচ্ছে তার ছেলে মানুষই। একটা ছেলে যদি একটু বোকা বোকা হয়, একটা ছেলে যদি একটু চালাকও হয়, তাহলে তার ছেলে মানুষটাকে অনুভব করতে পারবো, কিন্তু তার ছেলে মানুষটাকে, ছেলেটাকে ছুতে পারবো। আমি বারবার বলছি ছেলেটাকে ছুতে পারবো, সে কিন্তু জাতিবাচক। এর নাম যদি বিট্টু হয় তাহলে ও ব্যক্তিবাচক, কিন্তু এই ছেলেটা যদি দুরন্ত হয়, বাচপনা দেখায়, তাহলে সেটা হয়ে যাবে কি? ভাববাচক। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? এরপরে দেখো ক্রোধ, রেগে গেছে, তার রাগটাকে কি তুমি ছুতে পারো নাকি? রাগটাকে তুমি দেখতে পারো, হয়তো রাগের বসে সে মেরে দিল বলে স্যার ছুঁয়ে দিয়েছে, তা নয়। আমি বলছি রাগটাকে কি? রাগটাকে আমি শুধুমাত্র অনুভব করতে পারছি, বিরাট রেগে গেছে। রাগটাকে ছোঁয়া যাবে না, ব্যক্তিটাকে ছোঁয়া যাবে। ইমানদারি মানে খুব ভালো মানুষই, সৎ, সততাও কিন্তু অনুভব করতে হয় যে ও খুব সৎ মানুষ। গরিবিটাকেও অনুভব করতে হয় যে ও খুব গরিবের মধ্যে রয়েছে এবং তার কিন্তু অনেক কষ্ট তার মধ্যে রয়েছে। তাহলে ভাববাচক বিষয়টা কি বললাম? ভাববাচক বিষয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র অনুভব, মেহসুস ছাড়া ভাববাচক কোনো কথা আর হবে না। তো আমরা সংজ্ঞার 5টা পার্ট পড়েছি, তার 5টা ভাগ জানি, কিন্তু তার মধ্যে 3টে পার্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যক্তিবাচক, জাতিবাচক और ভাববাচক। और 2 भाग है, আরো 2টো ভাগ। কি কি? 4 নম্বর যে ভাগ সেটা হচ্ছে সমূহবাচক। সমূহ কথাটা মনে রাখবে যে একটা দলগত, সমূহ কথা মানে হচ্ছে একটা সমষ্টি। বাংলায় সমষ্টিবাচক থাকে, হিন্দিতে সমূহবাচক থাকে, ইংরেজিতে বলে কালেকটিভ নাউন। একসঙ্গে অনেক কিছু কালেক্ট করে এক জায়গায় জড়ো করা হয়েছে, সেটাকে বলে সমূহবাচক। এর সংজ্ঞাটা কি? जो शब्द, যে শব্দটা किसी समूह या समुदाय का बोध कराता है, কিছু समुदाय, समूह या समुदाय का बोध कराता है, उन्हें समूहवाचक संज्ञा कहते हैं। ঠিক আছে? কি কি এখানে দেখো কি কি সমূহ? এই যে বললাম সেনা। আচ্ছা বলো, সেনা কি একটা লোক, অনেকগুলো লোক? তাহলে এটা সমূহবাচক। কক্ষা একটা শ্রেণীকক্ষ, একটা ছাত্র না অনেক ছাত্র? তাহলে এটা সমূহবাচক। সভা, সভাতে কি শুধু নেতা একা থাকে না অনেকে বসে থাকে তার কথা শোনা? তাহলে এটাও সমূহবাচক। ভিড়, মব, যেগুলো কোনো কোনো ঝামেলা অশান্তি, ভিড় কি? সমূহ, অর্থাৎ একটা সমষ্টি। আঙ্গুর কা যে গুচ্ছা হতা है, এই গুচ্ছাটা কি? সমূহ, কারণ এখানে একটা আঙ্গুর নেই, অনেক আঙ্গুর রয়েছে। তেমনি परिवार भी समूहवाचक संज्ञा, क्योंकि परिवार में एक आदमी नहीं रहता, 4 5 6 7 10 12 आदमी रहते हैं, इसलिए परिवार भी क्या है? समूहवाचक, অর্থাৎ সমষ্টি।
অর্থাৎ দলগত বা অনেকগুলো মানুষ, অনেকগুলো জিনিস, অনেকগুলো বিষয় যদি এক জায়গায় থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সমূহবাচক সংজ্ঞা বলবো। ঠিক আছে, লাস্ট ওয়ান কি? দ্রব্যবাচক। এখন বলো দ্রব্য আমরা কারা চিনি না? দ্রব্য তো সবাই চিনি, যে যে এই দ্রব্য কিনে আনতে হবে, ওই দ্রব্য কিনে আনতে হবে, এগুলো কি? দ্রব্যটা আমরা কি বলবো? এটা বলে মেটেরিয়াল नाउन, কোনো মেটেরিয়াল জিনিস, তাই না? परिभाषा की, जिन संज्ञा शब्दों से किसी धातु, द्रव्य, ठीक है, या पदार्थ का बोध होता है उन्हें द्रव्यवाचक संज्ञा कहता है। যেমন দ্রব্যের মধ্যে এখানে বলেছি লিকুইড, লিকুইডও হতে পারে, তোমার কঠিনও হতে পারে, গ্যাসীয় হতে পারে। পদার্থের যে চারটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, আর একটা থাকে প্লাজমা, চারটে অবস্থা। আমরা স্বভাবত তিনটে জানি, কিন্তু পদার্থের চারটে অবস্থা হয়। তো সেই কারণে যদি লিকুইডও থাকে, শক্তও থাকে, গ্যাসও থাকে, সব বিষয়ই কিন্তু কিসের মধ্যে পড়বে? দ্রব্যের মধ্যে পড়বে। ইনে মাপা ইয়া তোলা যা सकता है, গিনা নেহি যাতা। তার মানে কি? যদি গণনা করা যায় তাহলে কিন্তু তার আবার আলাদা হবে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কি হবে? মাপা এবং তোলা হবে। যদি গণনা করা যায় তাহলে কিন্তু কিসে চলে আসবে? সমূহতে চলে আসবে। কিন্তু যখন মাপা এবং তোলা যাবে, মানে নাপ তোল করা যাবে, অর্থাৎ ওজন করা যাবে, তখন কিন্তু আমরা তাকে কিসে ধরবো? দ্রব্যবাচকে ধরবো। যেমন কি পানি বলো মাপা যায়, দুধ, সোনা, চাঁদি, তেল, লকড়ি, লোহা, এই সমস্ত কিসের মধ্যে চলে আসবে? এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন, অর্থাৎ দ্রব্যবাচক সংজ্ঞা। ঠিক আছে, তাহলে পাঁচটা জিনিস আমরা জানলাম আজকে। একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যক্তিবাচক, একটি নির্দিষ্ট নাম, যে আমার নাম সমর। জাতিবাচক, একটি নামগুলোকে যারা বয়ে নিয়ে বেড়াচ্ছে, পরিচয় যারা বয়ে নিয়ে বেড়াচ্ছে জাতি, তাকে আমরা বলবো, যেমন মনুষ্য জাতি, নামগুলো অনেক নিয়ে যাচ্ছে। পাহাড় জাতি, হিমালয় পাহাড়কে নিয়ে যাচ্ছে, অযোধ্যা পাহাড়কে নিয়ে যাচ্ছে, সমস্তকে নিয়ে যাচ্ছে, তাহলে জাতি হবে কি? অনেকের পরিচিতি গুলোকে সে বয়ে নিয়ে যাচ্ছে। যদি আমি ভাবে যাই কি বলবো? আমি অনুভব করব, মেহসুস করব। যদি আমি সমূহতে যাই, আমি একটা কক্সা দেখবো, সভা দেখবো, দল দেখবো। যদি আমি দ্রব্যতে যাই, বস্তু দেখবো যার মধ্যে ওজন করা অথবা মাপা যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো? দ্রব্যবাচক নাউন বলবো। ঠিক আছে, চলো এরপরে কি জানবো আমরা? এর পরবর্তী যে ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের পরীক্ষায় খুব আসে, যে ভাববাচক সংজ্ঞা বানানে কা নিয়ম, মানে ভাববাচক সংজ্ঞা বানানো যায়। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পলে বললাম যে আমি ওই বয়স্ক লোকটাকে দেখতে পারবো, কিন্তু তার বুড়াপাটাকে দেখতে পাবো না, সেটাকে অনুভব করতে হবে। আমি ওই বাচ্চা ছেলেটাকে দেখতে পারবো, কিন্তু তার বাচপানাটা দেখতে পারবো না, তার বাচপানাটাকে অনুভব করতে হবে। তো এই যে অনুভব করা যাবে, একটা ব্যক্তি থেকে তার ভাবে নিয়ে যাওয়ার পরিবর্তন যে করতে হয়, সেই পরিবর্তনটা আমরা কিভাবে করব? বিভিন্ন রকম ভাবে করা যাবে। কি কি দিয়ে করা যাবে? প্রত্যয় দিয়ে করা যায়। তো এই যে বিষয়গুলো দেখো, ভাববাচক সংজ্ঞায় জাতিবাচক সংজ্ঞা, विशेषण, क्रिया, क्रिया विशेषण, सर्वनाम तथा अव्यय में निम्नलिखित प्रत्यय लगाकर बनाई जाती है। তা এই প্রত্যয় কটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এরকম থাকে যে সাজাবার থাকলো, ঘবড়াহাট থাকলো, এই শব্দগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যয় জুড়তে হবে। যেমন তয়ে বয়ে, তয়ে বয়ে কিন্তু আমাদের একটা অব্যয়, পান অব্যয়। এই যেমন বচপন, বচপন চলে এসছে, বচপনে পন কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, থেকে বা বাচ্চা থেকে বচপন, ঠিক আছে, এটা বাচ্চা থেকে বচপন হবে, বচপন থেকে না, বাচ্চা থেকে। ঠিক আছে, মিঠা থেকে মিঠা, লিখনা থেকে লেখন, ঠিক আছে, মিত্র থেকে মিত্রতা, এই যে বিষয়গুলো প্রত্যয় জুড়ে করা হয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তা কি কি আমি প্রত্যয় মনে রাখবো? তয়ে বয়ে, যেমন মনুষ্য থেকে মনুষ্যত্ব, আমরা কি বলবো? মনুষ্য থেকে মনুষ্যত্ব। আপনা থেকে আপনাপন, বুড়া থেকে বুড়াপা, মিত্র থেকে মিত্রতা, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং তার আগে যে সংজ্ঞা শব্দ রয়েছে সে কটাও মনে রাখতে হবে, প্রত্যয় কটাও মনে রাখতে হবে। 29 তো লাস্টে চলে আসবে, ছোট বড়ি চলে আসবে, আস চলে আসবে, ইট হাট চলে আসবে, ওয়াট চলে আসবে, অ চলে আসবে, আপ চলে আসবে। এগুলোর এক্সাম্পল সব দেওয়া আছে, সুন্দর করে পড়তে পারবে। তার পিপিটি, পিডিএফ সবই পাবে, তুমি প্রিন্ট করেও পড়তে পারবে, তুমি ছবি আকারেও পড়তে পারবে। মিত্র থেকে দেখো তা অ্যাড হয়ে কি হয়েছে? মিত্রতা। বাচ্চা থেকে পান অ্যাড হয়ে কি হয়েছে? বচপন। মিঠা থেকে
আশ যোগ হয়েছে, দেখো আশ যোগ হয়ে কি তৈরি হয়েছে, মিঠাস। তুমি মিঠা মানে কি, মিঠা মানে হচ্ছে মিষ্টি, তুমি মিষ্টিটাকে দেখতে পারবে, রসগোল্লা দেখতে পারি কিনা বলো, কিন্তু রসগোল্লার সাথে এই প্রত্যয় যোগ করে, অর্থাৎ একটা রসগোল্লাটা কি, রসগোল্লাটা হচ্ছে দ্রব্যবাচক সংজ্ঞা, তাই দ্রব্যবাচক সংজ্ঞা থেকে আমি কিসে চলে এলাম, আমি চলে এলাম ভাববাচকে, কি দিয়ে যোগ করে, আশ যোগ করে। আমি যদি লিখছি, ক্রিয়া লিখনা, ঠিক আছে, লিখনা থেকে কি হলো, লেখন, এটা এটা থেকে লিখনা হবে, ঠিক আছে, এটা লিখ থেকে লিখনা, কারণ না অ্যাড হবে, লিখ থেকে কি হবে, লিখনা হবে, লিখ থেকে লিখনা, ঠিক আছে। ধীরে থেকে ধীরতা, ই যোগ করে নয়, ধীরে যেমন ই তো আছেই, এখানে তা যোগ করে কি হয়েছে, ধীরতা। ভেহ থেকে ভেহতা, মানে ভেহ মানে হচ্ছে বয়ে যাওয়া, ভেহ মানে হচ্ছে বয়ে যাওয়া, তাকে থেকে ভেহতা। কেবল থেকে কেবলপন, কেবল থেকে পন যোগ করে কি হলো, কেবলপন। তো এই যে ভাববাচক সংজ্ঞা থেকে আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করলাম, বিভিন্ন সংজ্ঞা, বিশেষণ, ক্রিয়া বা সর্বনাম থেকে এই প্রত্যয়গুলো অ্যাড করে। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্রত্যয় আছে, এই প্রত্যয় কটা কিন্তু মুখস্থ করবে, এবং এগুলো যখন প্রত্যয় ক্লাস করব তখনও কিন্তু আমাদের কাজে লাগবে। তো কি বললাম, মনুষ্য থেকে মনুষ্যত্ব, बचपन থেকে বাচ্চা থেকে বচপন, বা আপনা থেকে আপনাপন, বুড়া থেকে বুড়াপা, মনুষ্য থেকে মনুষ্যতা, এই যে তা যোগ হয়, মনুষ্যত্ব হয়, মিত্রতাও হয়। তো এই প্রত্যয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আরো কিছু এক্সাম্পল রয়েছে, তার আগে আমি আরেকবার বলে দিই যে আজকে আমাকে একজন রিপিট করতে বললো যে আজকে আমরা যে সংজ্ঞা পড়ছি, বিশেষ্য পড়ছি, নাউন পড়ছি, তার মূল 5টা ভাগ, তার মধ্যে 3টে পার্ট ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলবো 5টাই, কিন্তু 3টেকে জানতেই হবে, না জানলেই নয়। সেটা হচ্ছে ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক, এই 3টে। আরেকটা কি, সমূহবাচক আর দ্রব্যবাচক। প্রথমে বলি ব্যক্তি মানে নাম, আমার নাম গোপাল, আমি হচ্ছে ব্যক্তি, ঠিক আছে। আমাকে কোন জাতির মধ্যে ফেলে, আমি মনুষ্য জাতির মধ্যে পড়ি, তাহলে মনুষ্য হয়ে যাবে জাতিবাচক, ঠিক আছে। যদি ছেলে বলি জাতিবাচক, মেয়ে বলি জাতিবাচক, কিন্তু ওই ছেলেটা যদি নাম থাকে ব্যক্তিবাচক। ভাববাচকে কি বললাম, ভাববাচকে শুধু অনুভব করব, আমার মধ্যে কষ্ট আছে, আমার মধ্যে দয়া মায়া আছে, আমার মধ্যে সততা আছে, তোমার মধ্যে একটা গর্ববোধ আছে, এগুলোকে বলে ভাববাচক। সমূহবাচক কি, সেনা, কক্ষা, ভিড়, দল, সভা, এগুলোকে আমরা কি বলবো, সমূহবাচক, একটা সমষ্টি রয়েছে। দ্রব্যবাচকে কি, যেটা আমরা নাপ তোল করতে পারবো, অর্থাৎ ওজন করতে পারবো, মাপতে পারবো, তাকে আমরা বলবো কি, দ্রব্যবাচক, ঠিক আছে। তো সেই দ্রব্যবাচক সংজ্ঞাও কিন্তু এক্সাম্পল নিয়েছি। ভাববাচক সংজ্ঞা বানানে কা और भी উদাহরণ এখানে দেওয়া আছে। আমি বলেছি দেখো গান্ধী একজনের নাম, তাহলে এই যে নাম, এটা কি, এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা কি, এটা এটা হচ্ছে ব্যক্তিবাচক। এখন গান্ধী থেকে আমি এলাম গান্ধীপানে, অর্থাৎ গান্ধীগিরিতে, অর্থাৎ গান্ধীপান বা গান্ধীগিরি হচ্ছে গান্ধীজির একটা আদর্শ, যে আদর্শটা সবাই মেনে চলে, বা যে আদর্শটা সবাই চোখে দেখতে পারে কিন্তু মেহসুস করতে পারে, ছুতে পারবে না। চোখে দেখা যায় মেহসুসের জন্য, কিন্তু ছুতে পারে না। যেমন আমরা মুন্না ভাই এমবিবিএস এ দেখেছি সবাই গান্ধীগিরি করেছে, যে যখনই কেউ এক গাল মেরেছে আরেক গাল পেতে দিয়েছে, তাকে বলে গান্ধীগিরি করা। অর্থাৎ একটা নাম গান্ধী, যখন মহাত্মা গান্ধী, এই গান্ধী কিন্তু মহাত্মা গান্ধীর কথা বলেছে, এই গান্ধী কিন্তু গান্ধী জাতিকে বলছে না, এর আবার কনফিউশন রয়েছে। তো এই যখন গান্ধীটা আমি পড়ছি, তার থেকে আমি ভাববাচকে যাচ্ছি, তখন বলছে গান্ধীপান হবে, অর্থাৎ পান প্রত্যয় অ্যাড করা হয়েছে। মিত্র, দুটো বন্ধু মধ্যে একটা মিত্র, এরা দুজন বন্ধু, মিত্র মানে হচ্ছে বন্ধু, তার বিলোম শত্রু। তো মিত্র থেকে মিত্রতা, তার মানে বন্ধুত্বর কথা বলছে। এখন তুমি বলো, এদের দুজনকে তুমি চোখে দেখতে পারবে, এদের মধ্যে যে বন্ধুত্বর গাঢ়ত্ব রয়েছে, সেটা কি চোখে দেখা যাবে? সেটা চোখে দেখা যাবে না, সেটা কি করতে হবে, অনুভব করতে হবে, মেহসুস করতে হবে, সেটার জন্য এটাকে বলবো মিত্রতা। লড়কা, এই যে লড়কা, এই লড়কাটাকে আমি চোখে দেখতে পারবো, কিন্তু এর মধ্যে যে লড়াকপান রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে বাচ্চামি রয়েছে, ছেলে মানুষই রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারবো না, অনুভব করতে পারবো। মনুষ্য, এই ব্যক্তিটাকে দেখতে পারবো, কিন্তু এর মনুষ্যতাটাকে কি দেখতে পারবো, এর ভেতরে কতটা দয়া মায়া সততা রয়েছে দেখতে পারবো না, অনুভব করতে পারবো তার কাজকর্মের মাধ্য দিয়ে। বুড়া ব্যক্তি রয়েছে, বুড়া ব্যক্তিটাকে দেখতে পারবো, বুড়া হচ্ছে জাতিবাচক, কিন্তু তার বুড়াপাটা হয়ে যাবে কি, ভাববাচক, কি হয়ে যাবে, ভাববাচক, ঠিক আছে। তাহলে যখন পা যোগ হলো, তয় বয় যোগ হলো, পান যোগ হলো, তা যোগ হলো, পান যোগ হলো, কি হলো, আমাদের ভাববাচক তৈরি হয়ে গেল। সেই রকমই আমার এগুলো যেমন জাতিবাচক থেকে এলো,
তাহলে আমরা এবার শুনবো সর্বনাম থেকে। নিজ, নিজ তো কি মানে যেটা নাম ছিল নামের বদলে যে বসিয়েছি তাকে আমরা কি বলবো সর্বনাম। নিজ থেকে নিজস্ব মানে আমার নিজের, তাহলে আমার ভেতরের ব্যাপার। মম মানে নিজের, সেই মম থেকে মমত্ব মানে মনের মধ্যে যে দয়া মায়া রয়েছে তার কথা বলা হচ্ছে, তাহলে এগুলো সর্বনাম। মম মানে হচ্ছে আমার, কিন্তু মমত্ব মানে হচ্ছে আমার ভেতরে যে আমিত্ব রয়েছে, অর্থাৎ আমি যে কতটা ভালো খারাপ দোষ দুটি রয়েছে সেই বিষয়টাকে বলেছে মমত্ব। আপনা ये मेरा चीज है, अपना अपना থেকে अपनापन মানে उसके उसके साथ मेरा एक अपनापन है, মানে তার সাথে আমার একটা খুব সুন্দর বোঝাপড়া রয়েছে, তার সাথে আমার একটা মনের খুব ভালো মিল রয়েছে, তো সেই জন্য এটাকে আমরা বলবো কি अपनापन। বিশেষণ থেকে আসবো, বিশেষণ মানে কি দোষ গুণ, তাই তো। দেখো মিঠা আমি বলেছি মিষ্টি, তাহলে মিষ্টি, এই মিঠা মানে রসগোল্লার কথা বলছি না, এই মিঠা মানে হচ্ছে মিষ্টি। এবার মিষ্টিটা একটা স্বাদ, তো মিষ্টি যদি স্বাদ হয় তাহলে তার একটা গুণ আছে, সেই জন্য এটা বিশেষণ। আমি কিন্তু এই রসগোল্লার কথা বলছি না, আমি মিঠার কথা বলছি, মানে মিষ্টির কথা বলছি যেটা আমাদের স্বাদের জিনিস, সেখান থেকে কি আসবো মিঠাস আসবো। গরম, গরম জিনিসটা, চায়ের কথা বলছি না, গরম জিনিস থেকে কি আসবো গরমিতে আসবো। सर्द মানে ঠান্ডা থেকে কি আসবো सर्दीते আসবো। चतुर থেকে কিসে আসবো चतुराई আসবো। नरम থেকে কি আসবো नरमी আসবো। সুন্দর থেকে কি আসবো সুন্দরতা আসবো। দুর্বল থেকে দুর্বলতা। তো এই যে বিষয়গুলো কিন্তু একটা গুণ। আচ্ছা বলো একটা মানুষের সুন্দরতা, সুন্দর যে জিনিসটা সেটা তার গুণ, তো এই প্রাকৃতিক খুব সুন্দর এটা তার গুণ। ওই ছেলেটা খুব লম্বা এটা তো তার গুণ। ওই ছেলেটা খুব ভালো পড়াশোনা এটা তো তার গুণ। তো গুণকে যখন আমরা প্রত্যয় লাগিয়ে চেঞ্জ করব তখন কিসে চলে আসবে, তখন চলে আসবে ভাববাচকে। কিসে চলে আসবে ভাববাচক সংজ্ঞায় তৈরি হবে। সেই জন্য আমি বলি জাতিবাচক থেকে গান্ধী থেকে গান্ধীপান, মিত্র থেকে মিত্রতা, লড়কা থেকে লড়কপান, মনুষ্য থেকে মনুষ্যত্ব, বুড়া থেকে বুড়াপা হচ্ছে জাতিবাচক। সর্বনাম থেকে কি নিজ থেকে নিজস্ব, মম থেকে মমত্ব, আপনা থেকে আপনাপান। বিশেষণ সে কি মিঠা মানে মানে মিষ্টি স্বাদের কথা বলছে, গুণের কথা বলছে, মিঠাস। গরম থেকে গরমি, सर्द থেকে सर्दी, চতুর মানে চালাকি, ঠিক আছে ছেলেটা খুব চতুর, চতুরাই চালাকি, চালাক থেকে চালাকি, চালাক থেকে চালাকি। নরম, নরম থেকে নরমি, সুন্দর থেকে সুন্দরতা, দুর্বল থেকে দুর্বলতা। তো এই যে বিষয় জাতি থেকে ভাবে, সর্বনাম থেকে ভাবে, বিশেষণ থেকে ভাবে, সেই রকমই আমরা আরো জানবো ক্রিয়া থেকে ভাবে, ঠিক আছে। দেখো ভাববাচক সংজ্ঞা বানানে কা और भी उदाहरण। ক্রিয়া থেকে আসবো, দেখো এরা তো দুজনের মধ্যে কি করছে আমরা বলছি লড়াই করছে, এই লড়াইটা চোখে দেখা যাচ্ছে কিন্তু অনুভব করা যাচ্ছে না, সেই জন্য এটাকে লড়না বলছে। লড়া মানে একে অপরের সাথে যুদ্ধ, সেইটাকে আমরা একবারে কিন্তু ভাবে নিয়ে চলে এসেছি যে ওরা লড়াই করছে। তার মানে অরিজিনালি লড়াইটা কিন্তু কোনো ক্রিয়া নয়, লড়াইটা ক্রিয়া নয়, লড়নাটা ক্রিয়া। কি বললাম লড়নাটা ক্রিয়া, কিন্তু লড়াইটা কি ভাববাচক। এইটাকে আমরা অনুভব করব যে ওদের মধ্যে লড়াই চলছে। মারনাটা কিন্তু ক্রিয়া, মার হচ্ছে ভাববাচক, ঠিক আছে। সাজানা তুমি সাজিয়েছো, সাজানাটা কিন্তু কি ক্রিয়া, কিন্তু সাজাবাট অর্থাৎ তুমি যে সাজিয়ে রেখেছো সেই সাজাবাটটা কি খুব সুন্দর, এটাকে দেখতে হচ্ছে অনুভব করতে হচ্ছে। ঘাবড়ানাটা হচ্ছে ক্রিয়া, তুমি ঘাবড়ে গেছো, কিন্তু ঘাবড়াহাট তোমার ভেতরে যে একটা চিন্তা রয়েছে, ভয় ঢুকে গেছে, সেইটা কিন্তু অনুভব করতে হবে, সেই জন্য এটা যেতে হবে ভাববাচকে। বেহানা থেকে ওয়াহাব জল বয়ে যাচ্ছে সেটা ক্রিয়া, সেখান থেকে ওয়াহাব। দড়না থেকে দৌড়, চেরনা থেকে চেড়াই। তাহলে এই বিষয়গুলো প্রত্যেকটাই জাতিবাচক থেকে, ব্যক্তিবাচক থেকে, বিশেষণ থেকে, সর্বনাম থেকে যাই যাই পরিবর্তন আমরা ভাববাচকে আনতে যাব, প্রত্যেকটাই ছবি সহকারে খুব সুন্দরভাবে কিন্তু ভিজুয়ালি তুমি চোখে দেখবে এবং ভালো করে বুঝবে। দেখো কেমন ঘাবড়ে গেছে, অর্থাৎ ঘাবড়ানা কিন্তু ক্রিয়া, তার মানে তুমি এখানে দুটো জিনিস জানতে পারছো, ঘাবড়ানা ক্রিয়া, ঘাবড়াহাট হচ্ছে কি ভাববাচক সংজ্ঞা। এরপরে কি আছে, এরপর তোমার কাছে আছে ক্রিয়া বিশেষণ। দেখো ক্রিয়াকে যে বিশেষিত করে, অর্থাৎ কোন একটা কাজ কেমন চলছে তার যে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ। মানে একটা গাড়ি চলছে, চলছে ক্রিয়া, কিন্তু কেমন চলছে জোরে চলছে, তাহলে সেই জোরে চলাটাকে বলে ক্রিয়া বিশেষণ। তেজ, ইয়ে গাড়ি তেজ ভাগ রही है, তেজ থেকে কিসে চলে এলো তেজি, অর্থাৎ এই তেজিটা হচ্ছে ভাববাচক ক্রিয়া, ঠিক আছে ভাববাচক সংজ্ঞা চলে এলো। দূর, দূরত্ব রয়েছে একটা, তার মধ্যে একটা ক্রিয়া আছে কিন্তু সেখানে কি চলে এলো দূরী। নিকট থেকে কি আসবো নিকটতা, তার মধ্যে একটা নৈকট্য ভাব আছে কিন্তু নিকটটা চলে এসে সেটা আমাকে অনুভব করতে হচ্ছে। অব্যয় কি
অব্যয় সবসময় মনে রাখবে যে পরস্পর সম্পর্কযুক্ত যে বিষয়গুলো আমরা একে অপরের সাথে আপোষে মিলিয়ে দিতে পারি তাকে বলে অব্যয়। অব্যয়ের কাজ হচ্ছে জুড়ে দেওয়া। যেমন আমি বলি যে যখন আমরা সমাস পড়বো, দ্বন্দ্ব যে সমাস, সেখানে ও এবং আর সংযোজক অব্যয় থাকবে যেটা দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে, বাবা ও মা, বাবা মা। তাহলে এই যে ও একটা অব্যয়, পরস্পর অব্যয়, কারণ তারা নিজেদের মধ্যে মিলিত হচ্ছে বা তাদের মধ্যে মিল থাকছে। সেই রকমই এই যে অব্যয় পরস্পর থেকে পারস্পর্য হবে ভাববাচকে গেলে। সমীপ মানে কি কাছে, তাহলে কাছে আসছে মানে তার মধ্যে একটা সম্পর্ক আনছে। অব্যয়ের কাজ হচ্ছে সম্পর্ক আনা, তাহলে তাকে আমরা কি বলবো, ভাববাচকে সমীপ্য বলবো। তারপর দেখো বিশিষ্ট, বৈশিষ্ট্য, এর একটা বিশিষ্টতা রয়েছে, সেটাকে আমরা কি বলবো, বৈশিষ্ট্যতা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। পূর্ণ থেকে পূর্ণতা, নিকট থেকে নৈকট্য, ঠিক আছে, আর সাবাস থেকে সাবাসী, এগুলো কি, এগুলো হচ্ছে অব্যয়। অব্যয় থেকে আমরা কি তৈরি করলাম, অব্যয় থেকে আমরা ভাববাচক সংজ্ঞা কিন্তু তৈরি করলাম। প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বে, মন দিয়ে পড়বে, যা বোঝালাম অবশ্যই রেকর্ড দেখবে, রেকর্ড যতটা তোমাদের ভালো লাগবে রেকর্ডটা দেখে নেবে, এবং তারপরে তোমরা যে পিপিটি পিডিএফ পাবে বা ওয়ার্ড পিডিএফ পাবে সেগুলো থেকেও কিন্তু তোমরা ভালো করে পড়বে, আত্মস্থ করবে। যেগুলো ডাউট থাকবে অবশ্যই তোমাদের ডাউট ক্লাস হবে, সেখানে তোমরা আবার ডাউট করবে। কারণ তোমরা যেমন এখানে চ্যাট করছো বা কমেন্ট করছো, বলছো সেটা বুঝিয়ে দিতে, আমি তখন আবার রিপিট করছি। এটাই তোমাদের লাইভ ক্লাসের ক্ষেত্রে একটা বেশি কার্যকরী, যে না সোজাসুজি আমরা স্যারকে প্রশ্ন করতে পারি এবং সেগুলো আমাদের যেগুলো ডাউট থাকে সেগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, চলো দেখি। তো আপাতত এইটুকুই আজকে ইন্ট্রোডাকশন ক্লাসের সাথে কি কি আমরা পড়বো, কি কি আমরা জানবো, কিভাবে আমরা তৈরি হব, সমস্ত কিছু আলোচনা করা হলো প্রথম থেকে। এবং একটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার এবং খুব প্রয়োজনীয় চ্যাপ্টার যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে সংজ্ঞা, নাউন, বিশেষ্য। এই চ্যাপ্টারটা আমাদেরকে জানতে হবে। যে চ্যাপ্টারগুলো নিয়ে সবার বেশিরভাগ সব থেকে বেশি ডাউট থাকে সেগুলো হচ্ছে পত্রাচার, প্রশাসনিক শব্দ, যেগুলো এবছর পরীক্ষায় খুবই খারাপ অবস্থায় ফেলেছে ছেলেদের, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা হবে। ক্লাস মিস করবে না, কারণ কোন দিন কোনটা হয়তো যেমন রুটিন দিচ্ছি সেরকম না করালো, পরপর না করালো, বিক্ষিপ্ত ভাবে হলেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজই করানো হবে, এবং তারপরে কিন্তু আমরা প্র্যাকটিসে আসবো। ঠিক আছে, ক্লাস কেমন হলো, ভালো হলো কিনা অবশ্যই জানাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিদিন ক্লাস করবে এবং চেষ্টা করব যতটা তোমাদের যতটা মানে 100 200% যদি তোমাদেরকে ভালো করে আরো বুঝিয়ে দেওয়া যায় সেভাবেই চেষ্টা চলতে থাকবে, এবং এই চেষ্টা থাকবে যে তোমরা তৈরি হবে এবং আগামীতে তোমরা খুব ভালো পরীক্ষা দেবে।